প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে, দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। আজ প্রথম রোজা, পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আজকে রোজার মাধ্যমে আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছাও জানাতে চাই এবং প্রত্যাশা রাখছি যে সকলেই রমজানের মধ্যে সুস্থ থাকবেন, সুস্থ খাবার খাবেন এবং সেই সাথে রোজা ইবাদত সব কিছু পালন করা তো আছেই। এবং থেমে থাকবে না আমাদের রাজনীতির আলাপও, কারণ নতুন সরকার গঠিত হয়েছে, নতুন দেশে আমরা এখন আছি। গতকাল নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। সেখানে তিনি নানান পরিকল্পনার কথা বলেছেন, আমাদের নতুন দেশ কেমন হবে। নানা মন্ত্রীরা নানান আশা দিচ্ছেন আমাকে, সেগুলো আসলে কতটুকু সত্যি হবে সেই সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই। আরেক জোট যারা ছিলেন নির্বাচনে একটি বিরোধী দলীয় শক্তি হয়ে, যারা খুব ভালো আসন পেয়ে আসলে বিরোধী দল হয়েছেন, তারা আসলে কি ভাবছেন সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন মোহাম্মদ কামরুজ্জামান রতন, এমপি মুন্সিগঞ্জ ৩ আসন বিএনপি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান রতনের কাছে শুরুতেই যেতে চাই। এখন নতুনভাবে আপনারা শুরু করেছেন, নতুনভাবে কিভাবে আগাচ্ছেন, কি কি পরিকল্পনা? প্রথমে আমি রমাদানের যে পবিত্রতা, এই পবিত্র রক্ষার জন্য আমি সমস্ত মুসলমান উম্মাহ এবং আমার বাংলাদেশের মানুষদের আপনি সুস্বাস্থ্য কামনা করেছেন। পাশাপাশি রমাদানের যে হক, এই হক যেন আমাদের সমস্ত মুসলমানদের কাজে কর্মে চিন্তায় যে পঞ্চ ইন্দ্রিয়ের যে হেফাজত, এটা যেন আমরা সত্যিকার অর্থে আমরা এটাকে পালন করি এবং আমাদের চর্চার মধ্যে দিয়ে আমাদের ইসলাম জিন্দা থাকে। পরবর্তীতে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো নতুন সরকার যখনই আসে তার কিছু কর্মপরিকল্পনা আমরা সবার কাছ থেকে আমরা শুনতে পাই। বিগত যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারাও কিন্তু একটা কর্ম পরিকল্পনার মধ্যে কিন্তু আগামী দিনের রাষ্ট্রটাকে এবং কীভাবে শাসন ব্যবস্থা চলবে সবারই কিন্তু একটা শখ থাকে এবং একটা পরিকল্পনা থাকে। কিন্তু আমি এইবারের যে সরকার হলো, এই সরকারের পিছনে আমাদের যে আত্মত্যাগ এবং এটার যে ঐতিহাসিকভাবে আমরা কিন্তু আমাদের নির্বাচনের যে ভোটের অধিকারটা আমরা হারিয়ে ফেলেছিলাম, আমরা ভুলতেই গিয়েছিলাম যে কিভাবে ভোট দিতে হয় আর ভোট দিয়ে ক্ষমতায় থাকতে হয়। এই কালচারটা, এই ট্রেন্ডটাই আমরা কিন্তু বাংলাদেশ থেকে মুছে গিয়েছিল। তো আমাদের এই শহীদ ভাইদের রক্ত এবং পাশাপাশি আমরা যারা দীর্ঘদিন সংগ্রাম করেছি, বিশেষ করে জাতীয়তাবাদী দল জামাতি ইসলাম এবং এনসিপির ভাইয়েরা, আমাদের যে শহীদের রক্তের আমাদের দাম দিয়ে যে আমরা ভোটের যে আজকে যে পরিবেশটা পেলাম, আমি ওই যারা শহীদ হয়েছেন তাদেরও এই রমাদানের উপলক্ষে তাদের বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ তাদেরও আমি সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক। সার্বিক পরিকল্পনার মধ্যে যেই পাঠাতনের উপর আমরা দাঁড়িয়ে, সেটা হলো একটা আত্মত্যাগ। এখন আমাদের রাষ্ট্রের যে দায়িত্বটা জাতীয়তাবাদী দল এবং আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান নিয়েছেন। তারেক রহমানের মাধ্যমে কিন্তু এই জাতীয়তাবাদী দল ঘুরে দাঁড়িয়েছে না। এই জাতীয়তাবাদী দলকে টুকরো টুকরো করতে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। উনি এই বিদেশে থেকে বাস্তবতা হলো দলটাকে কিভাবে উনি এককাট্টা করে রেখেছেন এবং আজকের যে একটা সফল মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার এক এক মন্ত্রীর পরিকল্পনা আপনি এক একভাবে বলেছেন। আমি স্পষ্ট করে আমি এই দলের ওনার একজন কর্মী হিসাবে বলতে চাই যে অতীতের বস্তাপচা কোনো রাজনীতি কিন্তু জাতীয়তাবাদী দলকে আগামী দিনের মানুষের দূর করে যাবে না। একটা নতুন কনসেপ্ট, এখন সেটা সততা এবং শৃঙ্খলা এবং শান্তির যে বার্তা নিয়ে তারেক রহমান ইতিমধ্যে আপনি বলেছেন যে ফ্যামিলি কার্ড সহকারে ওনার যতগুলো কৃষি খাতের যতগুলো পরিকল্পনা উনি নিয়েছেন, আপনারা অপেক্ষা করুন এবং আশা করতেই পারেন এবং আমি তো আশা করবই জাতি নতুন একটা স্বপ্ন দেখার মধ্যে নয়, স্বপ্ন বাস্তবায়নের মধ্যে দিয়েই এই জাতি আগামী দিনে একটা সুশাসন এবং সুশাসনের মধ্যে দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ নাগরিকের যে একটা সম্মান নিয়ে তার অধিকার নিয়ে বেঁচে থাকার যে একটা স্বপ্ন আমরা সবাই যেটা লালন করি, দীর্ঘদিন আমরা বলেছি, এটা বাস্তবে রূপ পাবে, এটাই আমি আশা করি। আমাদেরও সেটাই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। জয়নাল আবেদিন শিশির, একটি নবনির্বাচিত সরকার যখন সরকার গঠন করে তখন লাইমলাইটে আসলে সরকাররাই থাকে এবং যারা সেই দলের থাকে, সেই জায়গায় আসলে বিরোধী দলের অবস্থাটা এখন কেমন, তারা কোথায় আছে, কি করছে? সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং আপনাকে অভিনন্দন এবং আমার সহ আলোচক কামরুজ্জামান রতন ভাইকে অনেক বেশি অভিনন্দন, নবনির্বাচিত আমাদের এমপি। দেখেন, আমরা বহুদিন পরে আমরা একটি গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা মোটামুটি সফল হয়েছি বলা যেতে পারে, দু একটি অভিযোগ অনুযোগ ছাড়া। তো আমরা মনে করি এখন যে সংসদ এবং রাজপথ, এই জায়গায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে সরকার।
সরকার যদি সংসদে তার রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করে ফেলে তাহলে বিরোধী দল রাজপথে কম আসবে, এটা একদম স্পষ্ট। যখনই বিরোধী দল দেখবে কোনো জনদাবি গণদাবি সংসদের সমস্যার সমাধান হচ্ছে না, তখনই কিন্তু বিরোধী দল বাধ্য হয়ে কিন্তু রাজপথে আসে। আমরা এগুলোই দেখি এবং পৃথিবীর চিরাচরিত নিয়ম এরকমই। যখন সংসদ অকার্যকর হয়ে যায়, সংসদ ডিফাংশনাল হয়ে যায় বা পুরোপুরি ফাংশনিং করে না, তখনই কিন্তু রাজপথে আসতে বাধ্য হয়। তো আমরাও সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে বহুদিন পরে আমরা একটা কার্যকর সংসদ দেখতে চাই, যেখানে সরকার বিরোধী দলকে মানে সর্বোচ্চ সম্মানের জায়গা রাখবে এবং বিরোধী দলের সাথে কনসার্ন করে রাষ্ট্র গঠনের সহযোগিতা নেবে। এই বিষয়গুলো যদি সমাধান হয়ে যায় তাহলে আমি মনে করি বাংলাদেশ সামনের দিকে আগাবে। বিএনপি নানান রকমের পরিকল্পনা যেগুলো তারা দিচ্ছেন, সেগুলোতে বিরোধী দলেরা কতটুকু সাহায্য করবে? বিরোধী দলের কাজে হচ্ছে সরকারকে সহযোগিতা করা। এখন কিভাবে সহযোগিতা করা? ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করি। মানে সরকারকে যদি আপনি গঠনমূলক সমালোচনা করেন, এটা সরকারকে সহযোগিতা হয়। তো বিরোধী দলের কাজ হচ্ছে সরকারকে সহযোগিতা করা। সমালোচনা তো আবার প্রতিহিংসার পর্যায়ে চলে যায়, সেটা তো সমস্যা। আমি সেটাই বলছিলাম আপনাকে। এখন দেখেন, আমরা যে প্রত্যাশা নিয়ে চিন্তা করছিলাম যে সরকার গণদাবি মানবে, জনদাবি মানবে, আমরা হতাশ হইলাম প্রথম দিনই হতাশ হয়ে গেলেন। প্রথম দিনে দেখেন, আমরা চিন্তা করলাম যে জুলাই শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নির্বাচন পেলাম এবং আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আসলাম। সেই ম্যান্ডেটটা আমরা ধরে রাখতে পারছি না, প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। আমাদের মানে বিএনপির বন্ধুরা, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা এখন বিভিন্ন জায়গায় পলিটিক্যাল রেটরিক দিচ্ছে যে সংবিধান সংস্কার যে পরিষদ হওয়ার কথা ছিল, সংসদ সদস্যরা একটা শপথ নেবেন আর সংবিধান সংস্কার পরিষদের জন্য 8টা শপথ নেবে, 2টা শপথ নেবেন। এটার ব্যাখ্যা হয়তো আমরা অলরেডি পেয়েছি। না, এটা ব্যাখ্যাটা তো বিএনপির মতো করে দিচ্ছে। বিএনপির বন্ধুরা এখন বলার চেষ্টা করছে এটা সংবিধানে লিপিবদ্ধ নাই। তো আমি তো বিএনপির বন্ধুদেরকে এখন বলতে চাই, যদি সংবিধানের মধ্যে এটা না থাকে তাহলে সংবিধানে তো 2026 সালে নির্বাচনের জিনিসটা ছিল না। সংবিধানের মধ্যে শেখ হাসিনার পতনেরও কোনো বিষয় ছিল না। সাংবিধানিকভাবে শেখ হাসিনার পতন করা ছিল। গণ অভ্যুত্থানটা কি সংবিধান অনুযায়ী হয়েছে? আমরা সংবিধান আর্টিকেল 7 ভায়োলেশন করি নাই? আমরা তো সংবিধানটা ভায়োলেশন করছি, এর মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। ওই ভায়োলেশনের শাস্তিও কম না, সর্বোচ্চ শাস্তি হচ্ছে আপনার মৃত্যুদণ্ড, আর্টিকেল 7, যেটা শেখ হাসিনাকে আমরা পতন করছি। তার মানে কি আমরা তো সংবিধান থেকে 5 আগস্টে আমরা সংবিধান ভায়োলেশন করছি, 3 আগস্টে ভায়োলেশন ঘোষণা দিচ্ছি। এখন আমরা সংবিধান ভায়োলেশন করে আসলাম, এতদিন পর্যন্ত আপনারা এটা মেনে নিলেন দেন, হ্যাঁ সংবিধান ভায়োলেশন করে হাসিনার পতন করা জায়েজ, কোনো সমস্যা নাই। তাহলে একটা নির্বাচনও করবো সংবিধান ভায়োলেশন করে, তাহলে কি করতে হবে? একটা জুলাই সাংবিধানিক আদেশ করলো সরকার। এই আদেশের আলোকে 2026 সালে আমরা সংস্কার এবং নির্বাচন দুটা করলাম। না হলে কিন্তু এই সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচনের কোনো সুযোগ নাই। 2029 সালে নির্বাচনের কথা। এখন যদি আপনি ধরেন একটা সাংবিধানিক আদেশ করে নিলেন, ওই আদেশটাও মানলেন, ওই আদেশ অনুযায়ী একটা নির্বাচন করলেন, ওই আদেশের অর্ধেক মেনে আপনি শুধু সংসদ সদস্য শপথটা নিলেন আর বাকি অর্ধেক মানলেন না, সংবিধান সংস্কার পরিষদ। এখন বলতেছেন এটা সংবিধানে নাই, তাহলে তো ভাই আমার কাছে মনে হলো তো আপনি আগ থেকে জানতেন আপনি এটা মানবেন না। এবং আপনি আমাদের সাথে নানান ব্যাখ্যা দিয়েছে এই ব্যাপারে, আমরা অলরেডি অনেকগুলো ব্যাখ্যা শুনেছি। আপনি কি বলবেন? দেখেন, আজকে যে সংবিধানের আলোকে যে জিনিসটা বলা হচ্ছে যে আমরা যেটা জুলাই সনদ বিএনপি যেটা নিজে স্বাক্ষর করে পাশ করেছে এবং ওটার উপর কিন্তু গণভোটটা হলো। আজকের যে সমালোচনাটা যেই জায়গায় হচ্ছে বা বিএনপি প্রথম দিন যেটা মানেনি বলেছে, বাট এটা কিন্তু বিএনপি বলেনি যে আমরা মানব না। এটা পদ্ধতিগতভাবে সাংবিধানিকভাবে বলেছে এটা সংসদে হাউজে আলোচনা হবে। এই হাউজে আলোচনার পূর্বে কিন্তু আমাদের কিন্তু ইনার যে আমাদের সংসদীয় একটা মিটিং হয়, ওইখানে কিন্তু এই ইস্যুটা নিয়ে এখন আলোচনাই হয়নি। তো সুতরাং আমি মনে করি এটা আর্লি কমেন্টস হয়ে যাচ্ছে। বিএনপি এর থেকে সরে দাঁড়াবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, এটা বিএনপির দলীয় ডিসিশনও না। হিসেবে আপনারা এটার উপরে কনফিডেন্স রাখেন। এই জুলাই আমরা তো সবাই জানি, এই জুলাই যোদ্ধাদের এই রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আজকের এই আপনার নির্বাচন, সমস্ত কথার সাথে কিন্তু আমি একমত। এবং আমরা মনে করি যে প্রলম্বিত করা সেটা অন্য কোনো কারণে নয়, আমরা সেটা বলেছি সাংবিধানিকভাবে এটা ব্যাখ্যাটা দলগতভাবে দিবেন। এবং আমাদেরকে জনাব সালাউদ্দিন ভাই তো এটা নিয়ে সবচেয়ে কথা বলেছেন। সালাউদ্দিন ভাই স্পষ্টভাবে, এটা আমি আমার নিজ কানে শুনেছি, উনি বলেছে এই ব্যাখ্যাগুলো এখনই তোমরা দিতে যেও না,
এটা আমাদের সংসদীয় কমিটিতে আমাদের আলোচনা হবে, আলোচনার পরে এটা পজিটিভলি আমরা কিন্তু এটার একটা ব্যাখ্যা আমরাই দেব, যেখানে দলগতভাবেই একটা আমাদের ব্যাখ্যা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি মনে করব শিশির ভাই একসাথে ছিলাম, একসাথেই থাকবো, মনে করতেছি যে কোনো ছিদ্রপথ দিয়ে কিন্তু এই পতিত ফেসিস্ট যারা পলায়ন করে গেছে তারা কিন্তু বসে নেই, তারা বিভিন্নভাবে কিন্তু এই সরকারটাকে আনরেস্ট করার আচ্ছা, জন্য জুলাই সনদ তাহলে বিএনপি বাস্তবায়িত করবে। এক কি বললাম যে এই থেকে বিএনপিকে সরে যাবে না, শুধু শুধু বিএনপির প্রতি এরকম একটা মিস ওকে, জয়নাল আবেদীন শিশিরের কি সন্দেহ আছে বিএনপি বাস্তবায়ন করবে জুলাই সনদ? দেখেন, আমরা তো সবসময় বলছি বিএনপি হচ্ছে আমাদের প্রতিযোগী সহযোদ্ধা, বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী না। আমরা বিএনপিকে কখনো আমাদের জন্য হত্যাযোগ্য মনে করি না, এবং বিএনপিকেও আমরা কখনো মানে হত্যাযোগ্য হিসেবে চিন্তা করি না। আমরা শুধু আমাদের কমন শত্রু হচ্ছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। দেখেন, বিএনপি বিজয় লাভ করার পরে সব মানে আপনার বিএনপি থেকেও কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে সেলিব্রেট করতেছে হচ্ছে আপনার আওয়ামী লীগ। বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে এটি কেন হয়েছে? রিপোর্টে দেখা যাচ্ছে যে 7-8টি জায়গায় আওয়ামী লীগ তার মানে দলীয় আওয়ামী লীগের কার্যালয় এত বিশ্বাস কেন যে তাদেরকে পুনর্বাসন করবে বিএনপি? আমি এই প্রশ্নটি রতন ভাইয়ের জন্য রেখে যাব। আওয়ামী লীগ কেন বিএনপির এই জয়ে এত আপনার উদযাপন মতামতটি করছে? শুনি আমরা তার কাছে। আমি মনে করি বিএনপির কোনো আন্ডার টেবিল নেগোসিয়েশন হয়েছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার সুযোগ আছে, যার কারণে তারা এই দুঃসাহসটি দেখিয়েছে। যতদিন ধরে ধরেন আপনার ইন্টিরিয়াম গভর্নমেন্ট ছিল, ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকার কারণে আমাদের সবার সরকার ছিল, আমরা সবাই আওয়ামী লীগের যারা খুনি ছিল তাদেরকে আমরা মানে তাদের ব্যাপারে সতর্ক ছিলাম, যার কারণে তারা দুঃসাহস দেখায় না। এখন কি আমাদের যে গভর্নমেন্ট হয়েছে এখন নতুন, এটি আমাদের সবার সরকার নয়? আমরা তো এটাই বলবো, এখন তো ধরেন নতুন যে সরকার আসছে, সরকারের দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, খুনিদের গ্রেপ্তার করা, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের বিচারের আওতা নিয়ে আসা। আমার মনে হচ্ছে এই জায়গায় কোনো নমনীয়তা আছে বা কোনো সুযোগ তারা পাচ্ছে বা কোনো একটা গ্রিন সিগন্যাল পাচ্ছে, যার কারণে তারা এখনো সাহস করে তাদের দলীয় কার্যালয় খুলছে এবং তারা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছে। তো আমি অতীতটা স্মরণ করে দিতে চাই, জিয়া রহমান সাহেব বাংলাদেশের শ্রদ্ধেয় লোক, কোনো সন্দেহ নাই। ওনার এই যে ওনার আওয়ামী লীগকে 1979 সালের ইলেকশনে আওয়ামী লীগকে সংসদে নিয়ে যাওয়া এবং হচ্ছে 41টি আসন দিয়ে বিরোধী দলের জায়গা বানানো, আমি মনে করি ওনার জীবনের সবচেয়ে সরল মনের ভুল সিদ্ধান্ত ছিল ওইটা, যার কারণে ওনার জীবন দিয়ে ওনাকে বিদায় নেওয়া লাগছে অপ্রত্যাশিতভাবে। তো এই যে বিএনপির এখন যে কাজটা করছে, কেউ তো উনি এনেছিলেন, সেই ব্যাপারে কি বলবেন? আমি আপনাকে বলি শুনেন, মূলত হচ্ছে আওয়ামী লীগের চ্যাপ্টার 1975 সালে ক্লোজ। আওয়ামী লীগ নিজেদের কখনো দলীয় মানে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয় না। তারা কি করলো, রাজনৈতিক দল থেকে তারা কি করলো, একটা রিজিমে প্রবেশ করলো এবং নিজের দল বিলুপ্ত করে বাকশাল করলো। তাহলে তো তারা তো পলিটিক্স করতেছে না, আপনি কেন তাদেরকে পলিটিক্সে নিয়ে আসতেছেন? যে এই যে আওয়ামী লীগ 1973 সালে একটা ইলেকশন করার সুযোগ ছিল, করে নাই। 2014 সালে ইলেকশন করার সুযোগ ছিল, 18 সালে সুযোগ ছিল, 24 সালে ইলেকশনের সুযোগ ছিল, ওরা কোনো ইলেকশন করে নাই। কেন করে নাই? ওরা মনে করে যে ইলেকশনে এই দেশের মানুষ ওদেরকে ভোট দিবে না, ওরা ক্ষমতা পাবে না, ওরা জনগণের ম্যান্ডেট পাবে না, ওই ইলেকশন ওরা করবে না, ওরা ক্ষমতা থাকবে। তো এখন বিএনপি যদি মনে করে এই ধরনের একটা রেজিমকে, যারা পতিত রেজিম, তাদেরকে রাজনৈতিক স্পেস দিবে, আমি মনে করি বিএনপির ভেবে দেখা উচিত আসলে এরা রাজনীতি করতে চায় কিনা। জিয়াউর রহমান তো ওদের কাছে না, ধরেন জনগণ যদি চায় আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, তখন কি করবে? আমি আপনাকে বলি, আওয়ামী লীগের যদি রিকনসিলিয়েশন দরকার আছে, আমরা আওয়ামী লীগকে বলি বারবার, যারা আওয়ামী লীগের যাদেরকে গণহারে মামলা দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে তো এখন কাজ করা, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। গণহারে যদি কেউ ফৌজদারি অপরাধ না করে, আমাদের ভাই বোনদেরকে যারা মানে খুন করে নাই, আওয়ামী লীগের নর্মাল ভোটার যার কোনো অপরাধ নাই, তার ব্যাপারে তো আমাদের কারো কোনো সমস্যা নাই, সে তো বাড়িতে থাকতেছে, ঘুমাইতেছে, ভোটও দিছে। এখন যে হচ্ছে পলাতক, সে কেন পলাতক? সে জানে সে খুনি, সে আসলে তাকে প্রশাসন গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করলে তার ফাঁসি হবে, কারণ সে নিজে জানে আমি খুন করছি, আমার ফুটেজ আছে। তো এখন এই সমস্ত খুনিরা এখনো চিন্তা করতেছে আর রাজনীতি করবে। ওকে, আপনার কাছে আবার আসবো। কামরুজ্জামান রতন, কেন আওয়ামী লীগের এত উচ্ছ্বাস করছে, কেন তারা সেফ ফিল করছে বিএনপির কাছে? শোনেন, আমি শিশির ভাইকে একটু কথা বলি। আমাদের মমতাময়ী আবেগী আদর্শিক নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে একটা মিথ্যা অপবাদ দিয়েছে, এতিমের টাকা মেরে খেয়েছে। এই টক শোতে দেখেছি আওয়ামী লীগের ওরা কিভাবে কথা বলেছে। কোনো মুসলমান না, কোনো মানুষের পক্ষে কি এটা সম্ভব? একটা রাষ্ট্রপ্রধানের এতিমের 2 কোটি টাকা মেরে খাওয়াটা কি কোনো মুসলমানের কাজ কিনা সেটা বলেন। তারপরে ওনার প্রতি যে অবিচারটা হলো, এই বেগম খালেদা জিয়া বলেছে যে সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আমি ধরেন একটা এলাকার প্রতিনিধি, ওনার একটা কর্মী,
আমি দেখেছি বেগম খালেদা কিন্তু 3টা সিটে ইলেকশন করবে বলে কিন্তু মনোনয়নপত্র কিন্তু উনি নিয়েছিলেন, ওনার জন্য এইভাবে দল ছিল। এই মানুষটা আমাদের কাছ থেকে চলে গেল, যার জানাজা 80 লক্ষ লোক হয়, যারা এটা করেছে। হ্যাঁ, এখন আপনার বলতে পারেন নিস্তব্ধতা মানে কোনো অপকর্ম বা অন্যায়কে মেনে নেয় না। যখন রাষ্ট্র দায়িত্ব পালন করে, দায়িত্ব যখন ক্ষমতায় চলে আসে, তখন সমস্ত নাগরিকরা সমান। কিন্তু অপকর্ম যারা পাপ করেছে তাদেরকে মাফ করার জন্য জাতীয়তাবাদী দল ক্ষমতার দায়িত্ব নিয়েছে, এটা কল্পনা করাও এটা ঠিক হচ্ছে না। আমি বলতে চাই, আওয়ামী লীগের কে কোথায় খুশি হলো, কে কে ঢুকঢুকি বাজাইলো, এটা পাগলের শান্তি তাদের মনে মনে হতে পারে। বা দলীয় ডিসিশনের মধ্যে যারা অপকর্ম করেছে, যারা অন্যায় করেছে, যারা আমার আপনার 17 বৎসর ভোটের অধিকার হরণ করেছে, তাদেরকে কোনো সার্কামস্টেন্সে কোনোভাবেই তাদেরকে পার পাইয়ে দেওয়া হবে এটা আপনারা কল্পনা করেন না। আমরা রক্তগত মাংসের মানুষ, আমরা আমাদের রাজনীতির জন্য বা ক্ষমতায় আরও ক্ষমতায় আসলাম বা ক্ষমতায় টিকে থাকার জন্য এই ধরনের অপকর্ম, এই ধরনের অপরাধীদেরকে বিএনপি ছাড় দেবে এটা কল্পনাও করেন না। এখন দেখেন 2 দিন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে মন্ত্রণালয়ে মিটিং করেছেন। আপনারা দেখেন তারেক রহমানের স্টেপগুলো কতটুকু গণতান্ত্রিক, কতটুকু মানুষের হৃদয় কেড়ে নেয়। এবং সেইটা করার জন্য দেখেন ওনার পরিবারের মধ্যে কিন্তু 3টা মানুষ চলে গিয়েছে, একা উনি বেঁচে আছে। উনার যে সম্মান, উনি যে রাজস্বিক একটা বাংলাদেশে মানুষ ওনাকে যেভাবে গ্রহণ করলো, উনার বাংলাদেশের মানুষকে দেয়া ছাড়া এই রাষ্ট্রকে একটা জায়গায় উন্নততার একটা বিশ্বের একটা জায়গায় পরিমণ্ডলে এই রাষ্ট্রকে পরিচিতি দেয়া ছাড়া, সম্মান দেয়া ছাড়া তারেক রহমানের ভীষণ আর কি হতে পারে বলেন। উনার নিজেরও এখন দেখেন 63 বছর বয়স। একটা মানুষের, আমি আমার নিজেকে দিয়েও চিন্তা করি, আপনার নিজেকে দিয়ে চিন্তা করেন, একটা মানুষ যখন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের জায়গায় চলে আসে, তার আর কিছুকে মানুষকে সেবা দেওয়া ছাড়া, রাষ্ট্রের একটা সুশাসন দেওয়া ছাড়া তার ভিতরে মনোজগতে আর কোনো চিন্তা থাকতে পারে না। আপনারা কিপ কনফিডেন্স অন প্রধানমন্ত্রী। আপনি দেখেন এই রাষ্ট্রটা আগামী দিনের রাষ্ট্র এমন হবে, বিগত দিনের বস্তাপচা কোনো ঘুণে ধরা কোনো রাজনীতি এই জাতীয়তাবাদী দল এবং সম্মানিত এই আমাদের যে প্রধানমন্ত্রী উনি দেবেন না। ওনার কর্মী হিসাবে আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠায় বলি, আপনাদের সাথে বারবার এই টকশোতে দেখা হবে, নীতি নিয়ে কথা হবে, আমাদের কাজ নিয়ে কথা হবে, উন্নয়নের কাজে প্রশংসা করবেন। আমরা যদি কোনো খারাপ করি আপনারা এসে আমাদের সামনে এনে জনগণের সামনে আমাদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু সেটা সত্য নির্ভর হতে হবে। আওয়ামী লীগের বস্তাপচা রাজনীতি নিশ্চয়ই শিশির আপনাদের মুখ দিয়ে বের হবে না। আপনারা সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, এটাই কিন্তু আপনাদের কাছে আমরা চাই, জাতি চাই। এবং আমরা যেন এই সঠিক পথে আমরা হাঁটি, রমাদানের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথেই যেন আমাদের পথ হয়, মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নই যেন আমাদের কাঙ্ক্ষিত পথ, এবং এই পথের যেন আমরা ধারক বাহক হয়ে মানুষের সম্মানটা আমরা কুড়াতে পারি। কামরুজ্জামান রতন, আমরা একটু এখন অন্য ব্যাপারে যাই। আমরা ঈদের আগে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, একটু ফ্যামিলি কার্ড সম্পর্কে বিস্তারিত শুনি। এখনো হয়তো অনেকে ক্লিয়ার না, বা যাদের জন্য আসলে ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে তাদের কাছে আপনারা এই বার্তাটি কিভাবে পৌঁছাচ্ছেন বা তারা আসলে কিভাবে সেটা পারসিউ করবে? দেখেন, তারেক রহমান হতদরিদ্র যে মহিলারা আছে, যারা একটু স্বাবলম্বী, কারণ অনেকেই একটা স্বামীর কর্তৃত্বের মধ্যে বা স্বামীর নির্যাতনের মধ্যে ওই মহিলা বোনগুলো তারা একটা অসহায় লাইফ লিড করে। এই কার্ডটা করেছে কৃষি খাতে, আমাদের উন্নয়নের যে কৃষি খাতের যে কার্ডটা করা হয়েছে, এটা মহিলাদের, ওই সমস্ত মহিলাদেরকে করা হবে। এখানে দল মত নির্বিশেষের কোনো কিন্তু সিস্টেমটার আওতায় সবাইকে নিয়ে আসা হবে কিভাবে? হ্যাঁ, সিস্টেমটা আমাদের ওইখানে আমাদের একটা আমাদের অনুসন্ধানের একটা টিম থাকবে যে কাদের এটা পাওয়ার মতো তারা যোগ্য, যোগ্যতা বলতে কারা অসহায় এবং কারা এটা পেলে আসলেই তার বেঁচে থাকার যে মান, বেঁচে থাকার যে তার যে সম্মান, এটা আমরা দিতে পারবো। আমাদের এইখানে আগে তো আমরা ছিলাম দলীয়ভাবে, তারেক রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা ব্যবস্থা নিয়েছিলেন। এখন ওনার সরকারের বিভিন্ন এসবি, এনএসআই, ডিজিএফের যে উইংসগুলো আছে এবং ওনার নিজস্ব কিন্তু অনুসন্ধানী টিম আছে। আমাদের ওই অনুসন্ধানী টিমের মাধ্যমে প্লাস আমি এখন এলাকার প্রতিনিধি, আমাকে বলা হবে আপনার এলাকায় আমাদের কতগুলো এরকম হতদরিদ্র মহিলা আছে, আপনারা একটা লিস্ট করেন। আমার থেকে একটা লিস্ট নেওয়ার পরে আবার এটাকে কিন্তু পাশাপাশি উনি একটা যাচাই বাছাই করবে। ওনার যে সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, আসলে এখানে কোনো পার্শিয়াল আমি কোনো মানুষকে দিলে কিলাম, আর যে পাই তাকে আমি বঞ্চিত করলাম কিনা, বা যে পায় না তাকে আমি স্বজন প্রীতি করে আমি তাকে দিয়ে দিলাম, মনিটরিং করা হবে সর্বতভাবে ধন্যবাদ কামরুজ্জামান রতন। এবং রাষ্ট্রীয়ভাবে এটা আমাদেরও প্রত্যাশা সেটি। জয়নাল আবেদীন শিশির, আপনাকে দিয়ে শেষ করব। আমরা গত সরকারের আমলে বা এরও আগে
যে সরকারি ক্ষমতায় ছিল আমরা দেখতে পেতাম যে সরকার থেকে ঠিকই বাজেট বরাদ্দ করা হচ্ছে এবং সেই কাজটা করার জন্য পাঠাচ্ছে, কিন্তু স্থানীয় লোকজনেরা, আপনিও নিশ্চয়ই দেখতে পেয়েছেন বিভিন্ন ব্রিজ বানানো হয়েছে রডের বদলে বাঁশ দিয়ে, বা আরও নানান কাজ এভাবে করা হয়েছে। এখন আপনার আসলে কি প্রত্যাশা ফ্যামিলি কার্ড নিয়ে বা কৃষক কার্ড নিয়ে? সেই ধরেন সরকার আসলে তারেক রহমানের যে ইন্টেনশন সেটি তো গুড, আমরা সেটি সবাই দেখতে পাচ্ছি, কিন্তু কতটুকু সেটা একদম স্থানীয় পর্যায়ে যে বাস্তবায়িত হবে? দেখেন, ফ্যামিলি কার্ড নিয়ে আমরা অনেক কথা বলেছি। ফ্যামিলি কার্ডটা হচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ড নামে একটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি 2022 সাল থেকে একটা দিচ্ছি। ওই ফ্যামিলি কার্ডটার সাথে বিএনপির কিছুটা বিপরীত আছে। যেমন ওইটার মধ্যে তো হচ্ছে আপনার হচ্ছে তেল লবণ টবণ এগুলো হচ্ছে আপনি একটা বাজার থেকে কিনা বা সরকার থেকে দিচ্ছে, আর এখানে বলা হচ্ছে 2,500 টাকা করে দিবে ওই হতদরিদ্র ফ্যামিলিকে। তো আমরা তো প্রত্যাশা রাখি যে এটা যদি মডিফাই করে যদি 2,500 টাকা দেয় যেটা এখন আছে, তাহলে তো আরও ভালো, জনগণ আরও বেশি সুবিধা পাবে। তবে আমরা মানে আশঙ্কা করছি যে মানে পার্শিয়ালিটি হইতে পারে এখানে, কারণ আওয়ামী লীগ যা আমরা দেখাইলো আমাদেরকে, কারণ আওয়ামী লীগ যাদেরকে এই বিভিন্ন ভাতা দিত, তারপর হচ্ছে আপনার যত সুযোগ সুবিধা দিত, দলীয় মানে লোক ছাড়া কাউকে দিত না। বিএনপি জামাত বা আওয়ামী লীগকে ভোট দেয় না এরকম সাধারণ জনগণকেও আওয়ামী লীগ কিন্তু ওন করতো না। তো এখন বিএনপির নেতাকর্মীরা কিন্তু ফ্যামিলি কার্ডের মানে মানুষকে প্রত্যাশা দেখিয়ে কিন্তু অনেক থেকে ভোট টোট নিছে, এবং এই জায়গায় অনেকে বিএনপিকে ফ্যামিলি কার্ডের উদ্দেশ্যেও ভোট দিছে, ওটা আমরা কিছুটা দেখতে পেয়েছি। বিএনপি এটা সফলতা পাইছে। এখন যদি যারা ভোট দিচ্ছে শুধু তাদের মধ্যে দেয়, তাহলে আমরা মনে করি যে আবার একটা আশঙ্কা থেকে যায়, যারা ভোট দেয় না তারা হবে না। তো আমরা তো এখন এই জায়গাটা আমরা মনে করি এটা আমরা এখনো সুযোগ হয় না এই ব্যাপারে কথা বলার। আশা করি এটা যখন এক্সিকিউশন হবে, আজকে তো ঘোষণা দিল ওদের মানে মন্ত্রী হাজী আমির রশিদ ইয়াসিন, আজকে থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ড। তো আশা করি কালকে থেকেও যদি দুই একটা জায়গায় কেস স্টাডি পায়, তাই এটা নিয়ে আমরা আর ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করতে জি, অনেক ধন্যবাদ জনাল আবেদিন শিশির, এবং আমরাও সেটি প্রত্যাশা করছি কামরুজ্জামান রতন যেন বিএনপির উপর আমাদের এখন যে আশা ভরসা সেটি শেষ পর্যন্ত থাকে এবং একদম স্থানীয় পর্যায় পর্যন্ত আপনাদের দলকে সুসংগঠিত করে সবাই সেই কাজগুলো করতে পারে। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং রাজনীতি নিয়ে কথা বলছি আজকে কোনো ঝগড়া তর্ক বিতর্ক ছাড়া, এবং এই পরিবেশটা আসলে সবসময় বজায় থাকুক, সবগুলো দল মিলেমিশে থাকুক, কাজ করুক আমাদের জন্য। আপনাদের পবিত্র মাহে রমজান এবং রোজাগুলো ভালো কাটুক, আপনারা আল্লাহর ইবাদত সহ নিজের সুস্থতা এবং সবকিছু দিকে খেয়াল রাখবেন, সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।